পাশাপাশি হাঁটছে তেজরিন খান আরিশ ও অরা মেহরিন খান। সামনে অরার বন্ধুরা দাঁড়িয়ে আছে। অরার নজর সেদিকেই। বন্ধুদের সামনে কিভাবে যাবে সে? তাছাড়া আরিশকে অনুমতি দেবে? কিন্তু এতগুলো মাস পর বন্ধুদের সাথে দেখা হলো, কথা না বলে কিভাবে পারবে সে? নিজেকে ধাতস্থ করে নিয়ে কিছুটা নিচু স্বরে বলল অরা, একটা কথা বলবো? একটা কেন পাখি, হাজারটা বলো, লক্ষবার বলো, কি হয়েছে? ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল অরা। আরিশকে ভীষণ কিউট লাগছে ওর কাছে। ওই যে রিলসে দেখা যায় না, পুকি হাজব্যান্ড নাকি কি জানি, ওই রকম পুকি আরিশ। মনে মনে এসব ভেবে ফিক করে হাসলো অরা। চমকালো আরিশ, বলল, কি হলো হামিংবার্ড? না মানে কিছু না, ওই যে সামনে আমার বন্ধুরা, একটু কথা বলে আসি। কথাটা বলে মাথায় নিচু করে ফেলল অরা। আরিশ সামনে তাকালো, ভালো করে সবাইকে পর্যবেক্ষণ করে নিল একবার। আকাশকে দেখে মেজাজ বিগড়ে গেল তার। কিন্তু আকাশের সাথে সে যেটা করেছে সেটাও ভুল। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ছাড়ল আরিশ। অরা ভয়ে এখনো চুপ করে মাটিতে দৃষ্টি নিবদ্ধ করে হাঁটছে। একা যাবে নাকি আমিও যাব সাথে? মাথা তুলে তাকালো অরা। দিন দিন আরিশের আচরণে বিস্মিত হচ্ছে সে। হয়তো চিকিৎসা কাজে দিচ্ছে। ঠিক আছে, চলুন, উচ্ছ্বসিত কণ্ঠে বলল অরা। আরিশ মাথা নেড়ে সম্মতি দিল কেবল। হাসি হাসি মুখে বন্ধুদের দিকে এগোতে লাগলো। আরিশ ও অরাকে এগিয়ে আসতে দেখে সবাই সতর্ক হয়ে উঠল। ভদ্রলোক সাথে আছে, ওরার সাথে মন খুলে কথা বলতে পারবে না বলে মন খারাপ লাগছে সবার। তবে এটাও স্বস্তির বিষয়, লেখাপড়া চলবে অরার। ইউনিভার্সিটিতে আসবে যখন, এমনিতেই সবার সাথে কথাবার্তা লেগে থাকবে। কেমন আছিস তোরা? সহাস্য মুখে শুধালো অরা। ঠোঁটের কোণে হাসির রেখা। আরিশ সেটাই দেখছে। বন্ধুদের সাথে কথা বলতে এসে ওরা কিছুটা আনন্দিত হয়েছে। কিন্তু আরিশের সাথে কথা বলতে গেলে তো কখনো এমন খুশি হয় না সে। আমরা সবাই ভালো আছি, লিজা জবাব দিল। আরিশকে ইশারায় দেখাতে লাগলো রনি। ওরা বুঝতে পারল তাকে কি করতে হবে। মুচকি হেসে আরিশের দিকে তাকালো সে। আরিশ ওরার হাসি মুখখানা দেখে অবাক হলো বটে, কারণ আরিশের দিকে তাকিয়ে হেসেছে সে। আচ্ছা, আলাপ করবি চল। উনি তোদের দুলা ভাই, অর্থাৎ আমার হাজব্যান্ড তেজরিন খান আরিশ। হ্যালো জিজু, আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো লিজা। আরিশ আসলে খুশিতে চুপ করে আছে। ওরা তাকে এভাবে পরিচয় করালো নিজে থেকে, কোনো জোরাজুরি ছাড়াই। হাই এভরিওয়ান। হাই দুলা ভাই, আপনাদের বিয়েতে দাওয়াত পর্যন্ত করলেন না? আমাদের বিয়েতেও দাওয়াত করব না আপনাদের। অথের কথায় সবাই হেসে উঠল। আরিশও মুচকি হাসল। আকাশ একটু চুপচাপ আছে অবশ্য। সমস্যা নেই, বউর সাথে আরও একবার বিয়ে করে নেব, তারপর তোমাদের সবাইকে ইনভাইট করব, ওকে? সবাই অবাক হলো আরিশের আচরণে, কারণ তার সম্পর্কে যেসব কথা শুনেছিল আরিশ মোটেও তেমন নয়। যথেষ্ট ভালো মানুষ সে। কত সুন্দর করে কথা বলছে। ঠিক আছে ভাইয়া, আমি রনি। একদিন রাতে কল করেছিল ওরাকে। জি, রাতে আমার বউকে কখনো কল করবে না, বিকজ আমরা তখন ব্যস্ত থাকি, বুঝেছ? কিছুটা মজা করেই বলল আরিশ। সবাই হাসলো। ওরা ভালো করে বুঝতে পারছে মজার ছলে সিরিয়াস কথা বলছে লোকটা। ওকে ভাইয়া। কিরে ওরা, তুই এত চুপচাপ কেন? জিজ্ঞেস করলো রনি। ওরা বারবার আরিশের দিকে তাকাচ্ছে। ছেলেদের সাথে কথা বলবে কিনা বুঝতে পারছে না। আরিশ ওরা হাতটা শক্ত করে ধরে আছে, যেন একটু আলগা হলেও যেন ছুটে যেতে না পারে। এমনি আরিশ আকাশের দিকে তাকালো হঠাৎ। আকাশ? আতকে উঠল ছেলেটা। আর কেউ না জানলেও আকাশ খুব ভালো করে আরিশকে জেনে গেছে। ওরাও কিছুটা বিচলিত হলো। আরিশের হাতে চাপ দিয়ে ফিসফিস করে বলল, প্লিজ ওকে কিছু বলবেন না, মাথা ঠান্ডা রাখুন প্লিজ। কানের পাশে এসে এভাবে ফিসফিস করে কথা বলছো কেন হামিংবার্ড? তুমি কি চাও আমি এখানে কন্ট্রোললেস হয়ে যাই? ওরাকে কপি করে আরিশও ফিসফিস করে বলল কথাগুলো। শুকনো ঢোক গিলল ওরা। আর কিছুই বলল না সে। বজ্জাত স্বভাবের লোক একটা। জি, মৃদুস্বরে জবাব দিল আকাশ। সবাই ভয়ে ভয়ে তাকিয়ে আছে আরিশের দিকে। আকাশের দিকে আরেকটু এগোলো সে, তবে ওরার হাত ছাড়ল না। আই এম সরি ব্রো, ওই দিন ওভাবে শ্যুট করা উচিত হয়নি আমার।
অরার ব্যাপারে একটু বেশি বেপরোয়া আমি। পরিস্থিতি কেমন থমথমে হয়ে গেছে, কেউ কিছু বলছে না। আকাশ ম্লান হাসল। ইটস ওকে, আমি ভুলে গেছি এসব, আপনিও ভুলে যান। বাঁকা হাসল আরিশ। আমি কখনই ভুলতে পারবো না। আমার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে তার বন্ধুর কাছে চলে গিয়েছিল। আরিশের কথাটা সকলকে বিব্রত করে তুলল, যেন ওরা মাথা নিচু করে ফেলল। সবাইকে এভাবে চুপ থাকতে দেখে ফিক করে হেসে উঠল আরিশ। ইটস ওকে গাইস, কথা শেষ হলে চলো, বের হতে হবে, আমাকে অফিসও যেতে হবে। শেষের কথাগুলো ওরাকে উদ্দেশ্য করে বলল আরিশ। চলুন। ওরা সবাইকে হাত দিয়ে ইশারায় বাই বলে এগোতে লাগলো। পেছনে পড়ে রইল ওরার বন্ধুরা। মা, ও মা! সন্ধ্যাবেলা মেয়ের হাঁকডাক শুনে রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হলেন রোকসানা মল্লিক। কি হয়েছে তোর? এমন ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করছিস কেন? আমি ষাঁড়? কিসের জন্য ডেকেছিস সেটা বল মা। রাতের রান্নাবান্না সব বাকি তো। আমার গণিত সাজেশন বইটা খুঁজে পাচ্ছি না মা। তোর বই তুই রেখেছিস, আমি তো রাখিনি। একটু খুঁজে দেখ, ঘরেই পাবি। মায়ের কথা মতো হনহনিয়ে ঘরের দিকে এগোলো নয়না। বইপত্র খুঁজে না পেলে মাথা গরম হয়ে যায় তার। আর রোকসানা মল্লিক ভালো করেই জানেন তার মেয়ে জিনিসপত্র সামনে থাকলেও সহজে খুঁজে পায় না। সেজন্য সব বিষয় তেমন একটা গুরুত্ব দেন না তিনি। মায়ের কথা মতো ঘরে এসে আরেক দফা বই খুঁজতে লাগলো নয়না। বালিশের নিচে পেয়েও গেল বই, কিন্তু কথা হলো ওখানে রাখলো কে? বই নিয়ে আবারও মায়ের কাছে যেতে লাগলো সে। সোজা রান্নাঘরে এসে বলল, বই পেয়েছি, কিন্তু বইটা বালিশের নিচে গেল কিভাবে? রোকসানা তরকারি কষাচ্ছেন, খুন্তি নাড়াতে নাড়াতে বললেন, যেমন বাবা তার তেমন মেয়ে, নিজেই যেখানে সেখানে জিনিসপত্র রাখবে, খুঁজে পাবে না, আর পেলেও বলবে ওখানে গেল কিভাবে। আমি আসি তো ঘরে, তোমাদের জিনিসপত্র সব আমি এখানে সেখানে রাখি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলেন রোকসানা। নয়না কিছু বলল না। মায়ের সাথে কথা বলা যাবে না এখন, আবহাওয়া গরম এখন। নিঃশব্দে রান্নাঘর থেকে বেরিয়ে গেল সে। ড্রেসিং টেবিলের সামনে চেয়ারে বসে আছে ওরা। চুলগুলো বেশ এলোমেলো লাগছে, সেজন্য আশ্রয় নিচ্ছে। এখনো বাসায় ফেরেনি আরিশ। দুপুরে ওরাকে বাসায় পৌঁছে দেওয়ার পরপরই অফিসে চলে গিয়েছিল সে। দুপুরের খাবার পর্যন্ত খায়নি। আজকে আরিশ শান্ত থাকলেও তার আচরণ ছিল অদ্ভুত, রহস্যময়। বিশেষ করে আকাশকে বলা কথাগুলো। ওরা ভয় পাচ্ছে আরিশকে নয়, নিজের আবেগকে। অদ্ভুতভাবে আরিশের প্রতি আকর্ষিত হচ্ছে সে। এমন জটিলতা তো চায়নি ওরা। বিষাক্ততা, অধিকারবোধ, হিংস্রতা, মায়া, সব কিছু নিয়েই তেজরিন খান আরিশের ভালোবাসা। ওরা কিভাবে এই ভালোবাসা সহ্য করবে? দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল ওরা। খুব সম্ভবত মানুষ তখনই সবচেয়ে বেশি অসহায় বোধ করে যখন নিজের সাথে নিজের যুদ্ধ হয়। ওরা ভীষণ অসহায় বোধ করছে। দরজা খোলার শব্দে নড়েচড়ে উঠল ওরা। এমনিতে ভেজানো ছিল দরজা। আরিশ ফিরেছে। আয়নে দেখতে পাচ্ছে ওরা কালো রঙের শার্ট পরিহিত এক সুদর্শন পুরুষ তার দিকে তাকিয়ে আছে। চোখে তার অজানা ভাষা, কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে সে। ওরা কি দেখছে? আরিশ এগিয়ে গেল ওরার দিকে। পেছনে গিয়ে দাঁড়ালো। নিঃশ্বাস আটকে আসছে যেন ওরার। আরিশ তার পেছনে দাঁড়িয়ে আছে, একেবারে কাছাকাছি। ওরা আয়নার দিকে তাকিয়ে আছে। আরিশ ওরার দিকে। একটু পর কিছুটা ঝুঁকে ওরার কাঁধে থুতনি রাখলো আরিশ। আয়না দেখার দরকার নেই। কেন? আরিশ কি বলবে বুঝতে পারছে না। ওরা কি কিভাবে বলবে আয়নাতে তার বউয়ের সৌন্দর্য দেখলো হিংসা লাগে তার? কিছু না। শোনো। জি বলুন। তোমার ভার্সিটিতে গিয়ে ক্লাস করার দরকার নেই। হুট করে এমন কথা আশা করেনি ওরা। তবে কিছু যে বলবে না আরিশ, এটাও আশা করেনি। তাই সরাসরি জিজ্ঞেস করলো ওরা, কি হয়েছে? ক্লাস না করলে পরীক্ষায় লিখবো কি? অনলাইনে ক্লাস করবে? কিন্তু কেন? তুমি ক্লাস করতে গেলে সবাই তোমাকে দেখবে, মানে যারা তোমাকে পছন্দ করে তারা দেখবে। ছেলেরা তোমাকে নিয়ে কল্পনা করবে, সেসব আর সহ্য হবে না। আজকে প্রথম আরিশের পাগলামিতে হাসি পেল ওরা। একেবারে বাচ্চাদের মতো মুখের হাবভাব তার, দেখলে হাসি পায় এমন। আপনি এত হিংসুটে কেন? কপাল কুঁচকে ফেলল আরিশ।
ওরা আয়নায় তার চেহারা দেখছে আর মুচকি মুচকি হাসছে। আমি যেমনই হই, আমি ছাড়া তোমার গতি নেই হামিংবার্ড। তাহলে লেখাপড়ার দরকার নেই, পড়ব না আর। এমনিতেই তো পড়তাম না, সমস্যা নেই, স্বাভাবিকভাবেই বলল ওরা। আরিশ খেপে গেল তাতে, দিল কাঁধে এক কামড় বসিয়ে। মাঝে মধ্যে আরিশকে ওরা মনে মনে অনেক কিছু বলে গালি দেয়, আর দিবে না কেন? কামড়ের ফলে রক্ত বের করে দেয়া কি কোনো মানুষের কাজ? তাহলে প্রতিদিন আমি তোমাকে ইউনিভার্সিটিতে পৌঁছে দিয়ে আসব, আপনার লেট হবে না? সবার আগে তুমি, তারপর সব। আরিশের এমন সরাসরি কথায় কিছুটা লজ্জা পেল ওরা, মাথা নেড়ে সম্মতি দিল কেবল। আচ্ছা। আরিশ সোজা হয়ে দাঁড়িয়ে পোশাক খুলতে লাগলো। ওরা আয়নায় আর চোখে তাকিয়ে দেখছে। আয়নার দিকে না তাকিয়ে সরাসরি আমার দিকে তাকাচ্ছ না কেন হামিংবার্ড? থতমত খেলো ওরা। চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতো করে আমতা আমতা করে বলল, আমি তো আয়না দেখছিলাম। আরিশের মেজাজ বিগড়ে গেল এবার। মিথ্যে কেন বলল হামিংবার্ড? খালি গায়ে এগিয়ে গেল ওরার দিকে। হুট করেই ওরার দুই হাত পেছনে নিয়ে এসে চেপে ধরে জিজ্ঞেস করল, আমাকে কেন দেখছ না? আপনাকে দেখিনি সেটাও তো বলিনি আমি, আয়নার মধ্যেই তো আপনিই ছিলেন। ও তাই তো, জি। যান, ফ্রেশ হয়ে আসুন, আমি বিছানা গোছগাছ করছি। আরিশ ওরাকে ছাড়ল না, ঘাড়ে নাক ডুবিয়ে নিঃশ্বাস নিতে লাগল। আজকে আদর করি পাখি, নেশা ভরা কণ্ঠে শুধালো আরিশ। ওরা সমস্ত শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। তবে সে এখনও দ্বিধায় আছে। অনুমতি চাইছেন? হ্যাঁ, আমি এসবের জন্য প্রস্তুত নই এখন। আমার মতামত এটা, বাকিটা আপনার ইচ্ছে। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ছাড়ল আরিশ। তারপর সোজা ওয়াশরুমের দিকে এগোলো। মন ও শরীর দুই উত্তপ্ত এখন, লম্বা শর দরকার তার। ওরা চুপচাপ বসে রইল। কি হচ্ছে, কি করা উচিত সে বুঝতে পারছে না। টরন্টো, কানাডা, 15/5/2025, দুপুর 2টা। টরন্টোর আকাশটা আজ একটু বেশি নীল লাগছে সাবিহার চোখে, যদিও তার ভিতরটা ঠিক ততটাই ধূসর। জানালার পাশে দাঁড়িয়ে সে দৃষ্টির আড়ালে হারিয়ে যাচ্ছে যেন। চারিদিকে এত কিছু নতুন, নতুন শহর, নতুন ভাষা, নতুন নিয়ম, অথচ তার ভিতরটা আটকে আছে কোথাও, খুব চেনা কোনো জায়গায়। এখানে আসাটা তার স্বপ্ন ছিল না। বাংলাদেশে গ্রাজুয়েশন শেষ করে সে তো ভেবেছিল হয়তো একটা চাকরি করবে, আরিশের সাথে সংসার করবে। কিন্তু আরিশ এক প্রকার জোর করে পাঠিয়ে দিল কানাডা। নিজের ইচ্ছের বিরুদ্ধে ঠেলে দেয়া এই জীবনকে সে সহজে আপন করতে পারছে না। নতুন শুরু ঠিকই, তবে সব শুরু আনন্দের হয় না। কিছু শুরু হয় নিঃশব্দ অভিমানে, কিছুটা অভিমান নিজেকেও নিয়ে। আজ ক্যাম্পাসে যাওয়ার প্রথম দিন। আয়নার সামনে দাঁড়িয়ে সাবিহা নিজের চোখের দিকে তাকায়। গ্রামে বেড়ে ওঠা মেয়েটি আজ দেশ ছেড়ে এতটা দূরে চলে এসেছে। আরিশকে ভালোবাসার শাস্তি পেয়েছে নাকি পুরস্কার, এখনও ঠিক বুঝে উঠতে পারছে না সে। হঠাৎ হোয়াটসঅ্যাপে কলের শব্দে চমকে ওঠে সাবিহা। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অপরিচিত একটি নাম্বার। কে হতে পারে? মনে মনে ভাবতে ভাবতে কলটি কেটে যায়। এক মুহূর্তে দ্বিধা শেষে নিজেই কল ব্যাক করে সাবিহা। হাই বিউটি কুইন, চমকালো সাবিহা। মেহরাব কল করেছে, কিন্তু কেন? আপনি আমার নম্বর পেলেন কোথায়? সুন্দরীদের নম্বর জোগাড় করে নিতেই হয়। ও আচ্ছা, তারপর তোমার সব কিছু কেমন চলছে? ভালোই। আপনি এখন কল দিলেন, মানে বাংলাদেশে তো রাত 12টা বেজেছে মেবি। হ্যাঁ, ঘুম আসছে না, তো ভাবলাম একবার কথা বলি। বুঝলাম, আমাকে একটু বেরোতে হবে, অন্য কোনো সময় কথা হবে। ওকে, বাই বাই।